কিছুদিন আগে বাংলাদেশে একটা বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে একটা সম্মেলন হয়েছে, বিনিয়োগকারী সম্মেলন। বিদেশিরা বাংলাদেশে মানে একটা বিশাল বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করবেন। এটা তো বাংলাদেশে আসলে বিনিয়োগের জন্য বা বাংলাদেশের সামনে আরো শিল্পায়নের জন্য একটা বিশাল সুযোগ আসলে। তো এরকম সময় আবার গাজা ইস্যুকে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধকে ইস্যুকে কেন্দ্র করে এখানে বাটা মানে ইহুদি পণ্য তারা করতে চায়, দিয়ে তারা বাটা এবং মানে কেএফসি সহ অনেক জায়গায় ভাঙচুর করেছে আর কি। ওই বিনিয়োগের চলার সময়ে, সম্মেলন চলার সময় এখানে আসলে হয়তোবা দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তোবা বিভিন্ন বাধা কাজ করছে। তৌহিদি জনতা করেছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো এই বাধাগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যায়, বাংলাদেশের বিনিয়োগকে কিভাবে আরো মানে সুযোগটা আরো বাড়ানো যায়? সুযোগ বাড়ানো তো দূরের কথা, একটু হুমকির মুখে ফেলেছে এক অর্থে বাংলাদেশের যে কাজ করেছে। হ্যাঁ, বিনিয়োগকারীরা তো ভয়ে বলবে যে নিরাপদ না এই জায়গায়, আমরা বিনিয়োগ করব না, এটাই বলতে যাচ্ছি আপনাকে। এটা তৌহিদি জনতা এইটার আড়ালে একটা কুচক্রী মহল কাজ করছে বলে আমার সন্দেহ হয়। অনেক জায়গাতেই বাংলাদেশের অনেক জায়গাতে বাটা এবং অনেক জায়গাতে ভাঙচুর করেছে। ইহুদিদের জিনিস নিয়ে চলে এরা। এই যে ইয়েতে দেখে কম্পিউটার ব্যবহার করে, তোমার মানে এখনকার যে ফোনগুলো ব্যবহার করছে, টাচ ফোন বা অন্যান্য কিছু আধুনিক প্রযুক্তির এত কিছু যে ব্যবহার করে, এগুলো বেশিরভাগ কাদের আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। তখন এই তৌহিদি জনতার কিন্তু লজ্জা হয় না। এই তৌহিদি জনতা চিরকালই দখলদারিতে অভ্যস্ত, নিজেরা তো কিছু সৃষ্টি করেনি, জন্ম থেকে পর্যন্ত করে নেই, লুটপাট করে বেরিয়েছে। ওই অভ্যাসটা এদের রক্তে মাংসে অস্থি মজ্জায় গেঁথে আছে। সুযোগ পেলে এরা একটা ছুতা ধরে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশেও এটা হয়েছে, এবং এটা হয়েছে কখন? যখন বিনিয়োগ সম্মেলনটা চলছে সেই সময়। অর্থাৎ এরা বাংলাদেশের শত্রু। যারা এই কাজগুলো করেছে এরা শুধু ওই দোকানদারদের শত্রুতা করেছে তা না, ব্যবসায়ীদের শত্রুতা করেছে তা না, এরা বাংলাদেশের শত্রু এই লোকগুলো। কারণ এতে করে তো বিনিয়োগকারীরা ভয় পেয়ে যাবে। বাংলাদেশে একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে যে এতগুলো বিনিয়োগকারী এখানে যে এসেছে, তারা যে সম্মেলনে 3 দিনের সম্মেলন, যতদূর মনে পড়ছে আমার, কাল না পরশুদিন শেষ হলো, আমি মোটামুটি খবর রাখার চেষ্টা করেছি। একটা আশাব্যঞ্জক ঘটনা। এই সময় যখন বাংলাদেশের উপর প্রচুর চাপ পড়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে নতুন নতুন বিনিয়োগকারীরা বাংলাদেশ প্রতি আগ্রহী হচ্ছে, এখানে পুঁজি বিনিয়োগ করতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য কম অর্জন না, কিন্তু হ্যাঁ, বিশাল অর্জন। ইউনিট সরকারের কামাল এক অর্থে। হ্যাঁ, ইউনিট সরকার তো এর কৃতিত্বের অধিকারী, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। কিন্তু এরা তো ইউনিট সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, যারা এই কাজগুলো করেছে। এই তৌহিদি জনতা, এরা তো ইউনিট সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, তার উদ্যোগকে ব্যর্থ করতে চাচ্ছে। এরা বাংলাদেশের অগ্রগতির শত্রু, অগ্রগতিকে এরা ব্যর্থ করতে চাচ্ছে, এটাকে থামিয়ে দিতে চাচ্ছে, দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে। এদের তো কঠোর শাস্তি হওয়া দরকার, এদের যাদেরকে সম্ভব ধরা দরকার এবং তাদের বিচার হওয়া দরকার। এদের পেছনে যারা আছে তাদেরও বের করে এনে বিচারের সম্মুখীন করা দরকার এবং শাস্তি পাওয়া উচিত এদের। এটা তো আমি এটুকু বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা বিরাট সম্ভাবনা বাংলাদেশের সামনে দেখা দিয়েছে, কিন্তু শত শত যে ইনভেস্টর, বিনিয়োগকারী বাংলাদেশ সম্পর্কে এত আগ্রহ পোষণ করছে এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে, এটা বাংলাদেশের এইরকম একটা পট পরিবর্তনের সময় কতখানি এটা আশাব্যঞ্জক ঘটনা, অত্যন্ত এটা অনুপ্রেরণাদায়ক একটা ঘটনা।
এই সম্মেলনটাই, সেইটা থেকে আমাদের আবার সতর্ক হওয়ার প্রয়োজন আছে। সামনে তো আরো ওই যে তৌহিদি জনতার সামনে আরো সামনেও তো হতে পারে আরো আরো করতে পারে, কি যেন একটা আছে মার্চ পর কি যেন গাজা এগুলো একটা ছুতো একটা হাজির করলেই হলো, করে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের সম্ভাবনা জায়গাগুলো ধ্বংস করার জন্য, হতে পারে। আসলে বাংলাদেশে আর একটা বড় সমস্যা হচ্ছে ভায়োলেন্সের সমস্যা, মব ভায়োলেন্স যেটাকে বলা হয়। কথায় কথায় যে এই যে ভায়োলেন্সের জন্য লোক ঝাঁপিয়ে পড়ে, মূল টার্গেট তো লুটপাট, ধ্বংস যতটা তার চেয়ে বেশি হচ্ছে লুটপাট। এটা তো একটা জনগোষ্ঠীর একটা অংশের মধ্যে একটা গেঁথে আছে, এবং এর কালচারটা সমাজের মধ্যে রয়ে গেছে, এটাও ঠিক। আমাদের এগুলো বোঝার চেষ্টা করতে হবে যে এই যে ভায়োলেন্সের প্রবণতাটা আমাদের সমাজে দেখা দেয়, কোথা থেকে এটা এসছে, কোথা থেকে, এবং এটা প্রতিহত করার উপায়টা কি? শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব এটা না, সামাজিক একটা প্রতিরোধ ব্যবস্থা মেকানিজম গড়ে তোলা দরকার। আসলে আমরা যদি একটু মানে চোখ কান খোলা রেখে আর গভীরে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখব কম বেশি সমস্ত মুসলিম সমাজে বিস্তৃত। হ্যাঁ, ভায়োলেন্স, এই ভায়োলেন্সের বিরুদ্ধ শক্তি মুসলিম সমাজে কারা? মুসলিম সমাজে কথায় কথায় ভায়োলেন্স হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায় কেন? ভায়োলেন্সের শক্তি সেনাবাহিনী এখানে এত সহজে প্রাধান্য আসে কেন? সেনাবাহিনী তো ভায়োলেন্সের সেন্ট্রালাইজড ফোর্স এক অর্থে, হ্যাঁ, সবচেয়ে মানে সংগঠিত এবং কেন্দ্রীভূত একটা শক্তি, আর রাষ্ট্রের অধীনে থাকে এটি আর কি, ফলে তার একটা ডিসিপ্লিন থাকে। কিন্তু সমাজের ভেতরের যে ভায়োলেন্সের যে উপাদানগুলো আছে সেগুলোকে সেনাবাহিনী সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে, সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করে। মুসলিম থ্রু আউট দি মুসলিম ওয়ার্ল্ড তুমি দেখবে সেনাবাহিনীর আলাদা মর্যাদা, কারণটা ওইখান থেকে জিহাদের মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে ধর্ম। মূল জিনিস তো জিহাদ, জিহাদ মানে যুদ্ধ, অন্য কথা বলে লাভ নাই, মূল হচ্ছে যুদ্ধ, অস্ত্র হতে যুদ্ধ, তার সঙ্গে আছে মালে গানিমত, লুণ্ঠন এবং লুণ্ঠনের বন্টন। যুদ্ধ জয়লাভ করলে গাজী গাজী হয়ে শুধু সার্টিফিকেট না, ওতে কোনো লাভ নাই, আসল মজা তো মালে গানিমতের ভাগ। এইটা কালচারালি আমরা এটা ধারণ করি, এই মুসলিম সমাজ ধারণ করে। এখন এটার কাউন্টার ফোর্স বের করতে হবে। এই সমাজের ভেতরে সে কাউন্টার ফোর্স আছে, শান্তির শক্তিটা বের করতে হবে। মুসলিম সমাজের পরিবর্তনের এই মৌল শক্তিটাকে আমরা ধরতে যতক্ষণ না পারবো, ততক্ষণ ভেতর থেকে এই সমাজের পরিবর্তনের ক্ষেত্রে আমরা অগ্রগতি ঘটাতে পারবো না। সেই শক্তিটা হচ্ছে নারী। মুসলিম সমাজে ভেতর থেকে পরিবর্তনের শক্তি হচ্ছে নারী, সুতরাং নারী শক্তির জাগরণ ঘটাতে হবে। এইটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে না, যেটা এনজিওগুলো যেটা করে আর কি, ক্ষুদ্র ঋণ বন্টন করে নারীদের একটা ক্ষমতা সৃষ্টির একটা জায়গা তৈরি করে, বই কি ছোট আকারে, খুব ছোট আয়তনে, বৃহৎ আয়তনে সেটা দরকার। এবং এখানে রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন জায়গায় নারীর অংশগ্রহণ বাড়ানো দরকার। পুলিশে, প্রশাসনে, তোমার বিচার বিভাগ, এমনকি সেনাবাহিনীর নীতি নির্ধারণেও নারীদের প্রতিনিধিত্ব থাকা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হওয়া দরকার তাদের। এটা একটা দিক। আর যে এই যে বিনিয়োগ যেটা আসছে, অর্থনীতি নিয়ন্ত্রণে যাতে নারী যেতে পারে, সেটা বিনিয়োগের সময় শুধু কর্মচারী হিসেবে না, শুধু চাকরি করবে তা না, নীতি নির্ধারণের ক্ষেত্রে অর্থাৎ বিনিয়োগকারী হিসেবে নারীরা যাতে অংশ নিতে পারে, হ্যাঁ, মালিকানা যাতে নারীদের ভূমিকা থাকে, সেদিকেও রাষ্ট্রকে মনোযোগী হতে হবে। হিন্দু সরকারের জন্য এই বিষয়টা বোঝা অনেক সহজ বলে আমার ধারণা, কারণ
গ্রামীণ ব্যাংক করা মানুষ তো, তার সঙ্গে যারা আছেন তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা হিসেবে, তারা তো অনেকেই এনজিও প্রক্রিয়া বা এগুলোর সঙ্গে সম্পর্কিত বা এই অভিজ্ঞতা তাদের আছে। এই জায়গাটাকে তারা যেন গুরুত্বের সাথে বোঝেন, মানে ধরেন, গুরুত্বের সাথে এই জায়গাটার দিকে যেন মনোযোগ দেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা বাংলাদেশ বিরাট একটা লাভ দিতে যাচ্ছে সামনে। বিনিয়োগের ক্ষেত্রে এইটা যদি সফল হয়, সম্মেলন যদি ইতিবাচক ফল দেয়, তাতে বিরাট সম্ভাবনা বাংলাদেশের সামনে। এইটা এখানে নারী শক্তির জাগরণের ক্ষেত্রে এটা উল্লঙ্ঘন করতে পারে, একটা বিপ্লব ঘটতে পারে আগামীতে, যদি বাইরের এই বিনিয়োগের সঙ্গে নারীদের সম্পৃক্ত করা যায়। আমি নারীদের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিই। নারীর এই জাগরণের ক্ষেত্রে এই বিনিয়োগের সম্মেলনকেও আমরা কাজে লাগাতে পারি এভাবে। ইউনিট সরকারের উপর নির্ভর করছে, যদি এই সরকার চায় তাহলে একটা বড় ধরনের ব্রেকথ্রু, বড় ধরনের অগ্রগতি ঘটে যেতে পারে বাংলাদেশে। এই বিনিয়োগ সম্মেলন পরবর্তীকালে যে ওখান থেকে যে এটা আসবে, পুঁজির যে প্রভাব বাংলাদেশে হবে, সেটাকে যদি কাজে লাগানো যায় সেইভাবে।